কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছো? হ্যালো। জি স্যার। জি স্যার। আচ্ছা, গত লেকচারে কি কারো সমস্যা আছে? আচ্ছা, নাই তাহলে বুঝতে পারলাম। দেখো, আজকে তোমাদের কিছু থিওরাম পড়াবো, নতুন থিওরাম। তোমরা এগুলোর নাম শুনুন। এটা প্রপার্টি, এটা থিওরাম না, হোমোজেনিটি প্রপার্টি। হোমোজেনিটি প্রপার্টি কি জিনিসটা কি দেখো, হোমোজেনিটি প্রপার্টি স্টেট দ্যাট ইফ দ্য ইনপুট ইজ মাল্টিপ্লাইড বাই এ কনস্ট্যান্ট দেন আউটপুট ইজ মাল্টিপ্লাইড বাই দ্য সেম কনস্ট্যান্ট। যদি তুমি ইনপুটকে একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করো, আউটপুটও যদি ওই কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে তুমি বলতে পারবা যে এই সিস্টেমটা হোমোজেনিটি প্রপার্টি মেনটেন করে। কি বলছি, যদি একটা এই সিস্টেমের ইনপুটকে তুমি যদি একটা 2 দিয়ে মাল্টিপ্লাই বা 3 দিয়ে মাল্টিপ্লাই করলা, ইনপুটকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলা, যদি আউটপুটও 3 দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে তুমি বলতে পারবা সিস্টেমটার হোমোজেনিটি প্রপার্টি আছে। তাহলে ধরলাম আমাদের একটা হলো রেজিস্টার হয়ে গেছে ওমস ল, কি করে রিলেট করে ইনপুট এবং আউটপুটের ভিতরে। ইনপুট কি কারেন্ট, আউটপুট হলো ভোল্টেজ। তাহলে আমাদের কি ভি সমান সমান আই আর। না, ইনপুটকে আমরা কে দিয়ে মাল্টিপ্লাই করব। ইনপুটকে কে দিয়ে মাল্টিপ্লাই করে যদি আউটপুট আমরা কে দ্বারা মাল্টিপ্লাই হয়, ধরো ইনপুট কারেন্ট আমরা 2 গুণ বাড়িয়ে দিলাম, যদি আউটপুট ভোল্টেজ আমাদের 2 গুণ হয়, তাহলে বলতে পারবো সিস্টেমটা হোমোজেনিটি প্রপার্টি মেনটেন করে বা হোমোজেনিটি প্রপার্টি আছে। ধরো ইনপুটকে আমি কে দ্বারা মাল্টিপ্লাই করলাম, কি বলছি, ইফ দ্য কারেন্ট ইনক্রিজ বাই এ কনস্ট্যান্ট কে, যদি তুমি কারেন্টকে যদি কে গুণ বাড়াও, যদি দেন কি হবে, ভোল্টেজও আমাদের কে গুণ বাড়বে। এই ইকুয়েশনে তুমি যদি কারেন্টকে কে গুণ বাড়াও, কে গুণ মানে ধরো 2 গুণ 3 গুণ 4 গুণ বাড়াও, তাহলে তুমি দেখবা যে ভোল্টেজও 2 গুণ বা 3 গুণ, যদি 2 গুণ কারেন্ট বাড়াও ভোল্টেজও বাড়বে 2 গুণ, কারেন্ট যদি 3 গুণ বাড়াও ভোল্টেজও বাড়বে 3 গুণ। এটা হলো ওমস ল এর রেজিস্টারের ক্ষেত্রে। দেখো আমরা যদি কে দ্বারা মাল্টিপ্লাই করি ভোল্টেজ ইনপুটকে, মানে কারেন্টকে, আউটপুট আমাদের কে দ্বারা মাল্টিপ্লাই করে। এটা আমাদের হোমোজেনিটি প্রপার্টি। দেখো তো কারো সমস্যা আছে? হোমোজেনিটি প্রপার্টি হোমোজেনিটি প্রপার্টিটা কি বলছি বুঝতে পারছো তোমরা? জি স্যার। হোমোজেনিটি, হ্যাঁ আচ্ছা তাহলে ভালো। হোমোজেনিটি প্রপার্টিটা বলছি আমি হলো, যদি একটা ইনপুটকে যদি আমরা কে দ্বারা মাল্টিপ্লাই করি, আউটপুটও যদি কে দ্বারা মাল্টিপ্লাই হয়, তাহলে আমরা বলবো সিস্টেমটা হোমোজেনিটি প্রপার্টি মেনটেন করে বা হোমোজেনিটি প্রপার্টি আছে। আমরা রেজিস্টার কিন্তু মেনটেন করছে, তাই রেজিস্টারের ক্ষেত্রে আমরা এই করছি ওহমস ল অনুযায়ী জানি ভি সমান সমান আই আর। আমরা ধরো ইনপুটকে কে দ্বারা মাল্টিপ্লাই করছি, আউটপুটও কে দ্বারা মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে আমরা বলতে পারি রেজিস্টারের হোমোজেনিটি প্রপার্টি আছে। আমাদের আসি অ্যাডিটিভিটি প্রপার্টি। তোমার অ্যাডিটিভিটি প্রপার্টির জন্য কি দরকার? অ্যাডিটিভ প্রপার্টি রিকোয়ার দ্যাট দ্য রেসপন্স টু এ সাম অফ ইনপুট ইজ দ্য সাম অফ রেসপন্স টু দ্য ইচ ইনপুট অ্যাপ্লাইড সেপারেটলি। এটা বুঝতে পারোনি তোমরা? আমি রেসপন্স বলছি, আউটপুটটাকে আমরা বলতে পারি রেসপন্স। এই আগের স্লাইডে বলা হয়েছে, দেখানি বলছে তুমি একটা সিস্টেমে তোমার ধরো ধরো 2টা ইনপুট আছে, একটা সিস্টেমে তোমাদের 2টা ইনপুট আছে, 2টা ইনপুটে কি করলা, 2টা ইনপুট একসাথে মানে সাম আকারে আমরা অ্যাপ্লাই করলাম সিস্টেম। সাম আকারে মানে 2টা ইনপুট আছে, ধরো একটা V1 একটা V2, 2টা ভোল্টেজ সোর্স আছে, ধরো 2টা ভোল্টেজ সোর্সই আমরা সাম আকারে মানে যোগ করে আমরা সিস্টেমে অ্যাড করলাম, যে আমরা আউটপুটটা নিলাম। বলেছে দ্য অ্যাডিটিভ প্রপার্টি রিকোয়ার্স দ্য রেসপন্স টু এ সাম অফ ইনপুট, মানে আমরা 2টা ইনপুট কি করলাম, সাম আকারে সিস্টেমে অ্যাপ্লাই করলাম, দিয়ে আমরা আউটপুটটা নিলাম। একটা গেল। আরেকটা বলছে যে সাম অফ রেসপন্স। এখন আমরা কি করলাম, 2টা ইনপুট আছে ধরলাম, 2টা ইনপুট আমরা সেপারেটলি সিস্টেমে অ্যাপ্লাই করলাম। 2টা ইনপুট আমরা একবার ধরো V1 অ্যাপ্লাই করলাম, দিয়ে রেসপন্সটা নিলাম, তারপরে V1টা সরিয়ে দিয়ে V2 অ্যাপ্লাই করলাম, দিয়ে আমরা রেসপন্স আউটপুটটা নিলাম। তারপরে কি বলছে এখানে, সাম অফ রেসপন্স, তারপর বলো 2টা রেসপন্স,
আমরা ভি1 অ্যাপ্লাই করে একটা রেসপন্স পেলাম, ধরলাম যে ভি1 ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, একটা রেসপন্স পেলাম, ভি2 অ্যাপ্লাই করলাম, একটা রেসপন্স পেলাম। ওই দুটা রেসপন্সকে আমরা যোগ করব, সাম অফ রেসপন্স এটা বলা হচ্ছে। এখন কি বলেছে, তুমি যদি দুটা ইনপুট একসাথে অ্যাড করো, যে রেসপন্সটা পাবা, এবং দুটা ইনপুট আলাদা অ্যাড করে তাদের রেসপন্সের যে যোগফল পাবা, দুটা রেসপন্সই কি হবে, সেম হবে। বুঝতে পারো নি? পরে উদাহরণ দিই। ধরো তুমি একটা সিস্টেমে অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাপ্লাই করলে, সেবারে কি একটা রেজিস্টার আছে, আউটপুট ভোল্টেজ কত হবে, ভি1 আয়ন। তারপরে ওই সিস্টেমে তুমি আয়নটা সরিয়ে দিলা, সোর্সটা তুমি অ্যাপ্লাই করলে I2, সেপারেটলি অ্যাপ্লাই করলা, দেন আউটপুট ভোল্টেজ কত হবে, V2 I2 R2। এটা গেল। যখন এই সিস্টেমে তুমি দুটা যদি আলাদা আলাদা অ্যাপ্লাই করে তাদের যদি টোটাল সাম অ্যাপ্লাই করো, দুটা যোগ করো, তাহলে কি হবে তোমাদের এখানে, V1 প্লাস V2 হবে টোটাল রেসপন্স। দুটো আমরা আলাদা আলাদা অ্যাপ্লাই করলাম, তারপর আমি তাদের রেসপন্সের সাম বের করলাম। এটা বলছি আমরা এই অংশটুকু, সাম অফ দ্য রেসপন্স টু ইচ ইনপুট অ্যাপ্লাইড সেপারেটলি, আমরা এই অংশটুকু দেখালাম তোমাদের। বুঝা গেল? তারপর আমি পরের স্লাইডে যাই, দেখাই। তারপর আমরা কি করব, দুইটা ইনপুট আমরা একসাথে অ্যাপ্লাই করব। ইফ আয়ন I2 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাপ্লাইড টু দ্য রেজিস্টার, দেন আউটপুট ভোল্টেজ কত হবে, আমাদের আউটপুট ভোল্টেজ হলো V সমান ধরে নিলাম এটা V সমান আয়ন প্লাস I2 ইনটু R। এটা আমাদের হলো আউটপুট। এটা আমরা কি করছি, এখন আমরা দুটা ইনপুট সাম আকারে সিস্টেমে অ্যাপ্লাই করছি। দেখো সাম আকারে অ্যাপ্লাই করছি। তাহলে আমরা এটা কোনটা অ্যাপ্লাই করলাম, ইনপুটটা আমরা কি করছি, সাম আকারে অ্যাপ্লাই করছি, আর আউটপুটটা আমরা একসাথে পাচ্ছি, একবারই পেয়ে যাচ্ছি। আর আগের বার কি করলাম, ইনপুটটা আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করে আউটপুট নিলাম, তারপর আউটপুটটাকে আমরা সাম আকারে বের করছি। তাহলে আমরা পরে অংশটুকু কি করলাম, যেটা তোমাদের পরের স্লাইডে দেখালাম, রেসপন্স কি করলাম, রেসপন্স টু মানে আউটপুট বের করলাম, টু এ সাম অফ ইনপুট, সাম অফ ইনপুটের জন্য আমরা রেসপন্স বের করলাম, যেটা পরের স্লাইডে বের করলাম। সাম অফ ইনপুট একসাথে অ্যাপ্লাই করলাম, দিয়ে আমরা রেসপন্সটা বের করলাম। আর এই স্লাইডে যেটা করেছিলাম, দুটা রেসপন্স আমরা কি করেছি, দুটা ইনপুট আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করেছি, দিয়ে আমরা তাদের আউটপুটের যোগফল নিয়েছি। অ্যাডিটিভিটি প্রপার্টি কি বলছে, অ্যাডিটিভিটি প্রপার্টি বলছে দুই ক্ষেত্রে, এক্ষেত্রে আউটপুট মানে রেসপন্স যেটা হবে, পরের ক্ষেত্রে রেসপন্স মানে রেসপন্সের যোগফল সেম হবে, মানে V1 সমান সমান V1 প্লাস V2 সমান সমান V হবে। দেখো তো কারোর সমস্যা আছে বুঝতে এটা? স্যার এটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা দেখো আমি কি বলছি, যে আমি দুটা জিনিস দেখালাম, যে পরের অংশটুকু দেখো, সাম অফ রেসপন্স টু ইচ ইনপুট, আমরা বলছি প্রতিটা ইনপুট আমরা সেপারেটলি অ্যাপ্লাই করব। পরের অংশটুকু, এই অংশটুকু আমি বলছি, আমরা প্রতিটা ইনপুট আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করে আউটপুট বের করবো। রেসপন্স মানে আউটপুট, V1 আয়ন ইনপুট অ্যাপ্লাই করলাম, দিয়ে V1 বের করলাম, তারপর আয়ন সরিয়ে দিলাম, দিয়ে I2 অ্যাপ্লাই করলাম, দিয়ে V2 অ্যাপ্লাই করলাম, দিয়ে দুটা আউট রেসপন্স মানে দুটা রেসপন্সকে আমরা যোগ করলাম, রেসপন্সকে যোগ করে পেলাম হলো V1 প্লাস V2। একটা গেল অংশ। আর একটা পার্ট আছে দেখো, রেসপন্স, এখানে বলা হচ্ছে রেসপন্স টু সাম অফ ইনপুট। আমরা বলেছি কি, তাহলে আমরা এখানে বলছি যে রেসপন্স বের করবো, সিস্টেমে ইনপুট গুলো একসাথে অ্যাপ্লাই করবো। আমাদের দুটো ইনপুট আছে, দুটো ইনপুট একসাথে যোগ আকারে অ্যাপ্লাই করবো। দেখো আমরা পরের স্লাইডে যোগ আকারে অ্যাপ্লাই করেছি। আমরা দুটো ইনপুট আয়ন I2 ছিল, আয়ন I2 একসাথে যোগ আকারে সিস্টেমে অ্যাপ্লাই করেছি। তাহলে আমরা আউটপুট পেলাম V সমান সমান আয়ন প্লাস I2 আর পেলাম। অ্যাডিটিভিটি প্রপার্টি একটা সিস্টেমে থাকবে কখন, যখন কি বলেছে, additivity property requires the response to a sum of input, response to a sum of input মানে কি, V, যেটা আমরা পরের স্লাইডে পেলাম, সাম অফ ইনপুট অ্যাপ্লাই করার পরে যে আউটপুট পাবো ওটা। আর আরেকটা বলছি, এটা কার সমান হবে, ইজ দা মানে ইকুয়ালস টু, তোমাদের এখানে ইজ দা দ্বারা বলা আছে ইকুয়ালস টু সাম অফ রেসপন্স, তোমাদের সাম অফ রেসপন্স ইচ ইনপুট অ্যাপ্লাইড সেপারেটলি, প্রতিটা ইনপুট আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করার পরে যাতে রেসপন্সের যে সাম পাবো তাদের যোগফলের সমান। এটা বুঝছি, এখন বুঝলা? জি স্যার। দেখো একজনই তো রেসপন্স, সবাই বুঝলা? জি স্যার। জি স্যার। আমাদের অ্যাডিটিভিটি প্রপার্টিটা বোঝা গেল। এখানে ইজ দ্বারা বোঝাচ্ছি ইকুয়ালস টু হবে, যেটা বাংলা মিনিং বলছি তোমাকে।
তাহলে আমাদের এটা হলো। এখন আমাদের এগুলো দেখালাম রেজিস্টারের ক্ষেত্রে। এখন দেখো রেজিস্টারের ক্ষেত্রে মেনটেন করে কিনা অ্যাডিটিভিটি প্রপার্টি আমরা দেখাই। আমরা তো অ্যাপ্লাই করলাম আয়ন এম্পিয়ার, যে কারেন্ট পেলাম ভোল্টেজ পেলাম V1 আয়ন R2, তারপর I2 অ্যাপ্লাই করলাম আলাদাভাবে, ভোল্টেজ পেলাম V2 সমান I2 R, তারপর আমরা কি করলাম আয়ন I2 এম্পিয়ার রেজিস্টারে অ্যাপ্লাই করলাম, দেন আউটপুটটা ভোল্টেজ পেলাম, মানে এখন 100 তে অ্যাপ্লাই করলাম, আউটপুট ভোল্টেজ পেলাম V সমান আয়ন প্লাস I2 R। মানে আমি এটাকে ভাঙ্গার পরে দেখি V1 সমান আয়ন R, V2 সমান এটা পয়েন্ট টু I2 R, এটা ভাঙা। এখন দেখো আমরা আগের স্লাইডে কি দেখেছি, V1 সমান কি দেখেছি আয়ন R1, আর V2 সমান দেখেছি I2 R2 দেখেছি তো। তাহলে আমরা এই দুটো ভ্যালু এখানে বসিয়ে দিই, আয়ন R2 না আয়ন R, ভুলে গেলাম আমরা একটু, এখানে হবে একটাই সিস্টেম আমাদের, R1 R2 হবে একটাই সিস্টেম। তাহলে দেখো আমরা এখন বসিয়ে দিয়ে ভ্যালু দুটা এখানে, তাহলে আমরা পেলাম V সমান V1 প্লাস V। বুঝে গেল? তাহলে আমাদের এই প্রপার্টিটা মেনটেন করছে রেজিস্টার। তাহলে রেজিস্টারের হোমোজেনিটি প্রপার্টিও আছে, অ্যাডিটিভিটি প্রপার্টিও আছে। আচ্ছা দেখো কারো সমস্যা আছে এই অংশটুকুতে? তাহলে আমরা জাস্ট এখানে দুটো বসালাম, দেখতে পেলাম যে V সমান V1 প্লাস V। যদি তিনটা থাকতো তাহলে তিনটার জন্য আমাদের আলাদা আলাদা ভাবে বের করতে হতো, তারপর দেখো চারটা থাকতে পারতো, পাঁচটা থাকতে পারতো ইনপুট, এটা হতো আমাদের সিস্টেমের উপর নির্ভর। এখন আমি এখানে তোমাদের সহজের জন্য দুইটা ইনপুট দেখাচ্ছি মাত্র। তিনটা ইনপুট থাকলে কি করতে হতো, তিনটা ইনপুট সাম আকারে একসাথে অ্যাপ্লাই করতে হতো। এখানে দেখো তিনটা ইনপুট একসাথে কি হতো, সাম আকারে অ্যাপ্লাই করে আউটপুট বের করতে হতো। তখন কি হতো I2 প্লাস I3 এভাবে ইনটু R, V সমান পেতো। আর আলাদা আবার তিনটা ইনপুট কি করতে হতো, আলাদা আলাদা ভাবে সিস্টেমে অ্যাপ্লাই করে ভোল্টেজ বের করতে হতো। আর তারপরে তোমাদের দেখতে হতো যোগফল সমান হচ্ছে কিনা, V সমান V1 প্লাস V2 প্লাস V3 হচ্ছে কিনা, এটা তোমাদের লাস্টে দেখতে হতো। আচ্ছা গেল? জি স্যার। আমরা পরের স্লাইডে যাই। দেখো পরের স্লাইডে আমরা কি বলছি, লিনিয়ারিটি প্রপার্টি। একটা সিস্টেমের লিনিয়ারিটি প্রপার্টি কখন থাকবে, যখন আগে বলে দিই, লিনিয়ারিটি প্রপার্টি যে কম্বিনেশন অফ বোথ দা হোমোজেনিটি প্রপার্টি এন্ড অ্যাডিটিভিটি প্রপার্টি। যদি কোনো সার্কিট বা কোনো সিস্টেমের হোমোজেনিটি প্রপার্টি এবং অ্যাডিটিভিটি প্রপার্টি থাকে, তাহলে তুমি ওই সিস্টেমটাকে বলতে পারবা যে লিনিয়ারিটি প্রপার্টি আছে। যদি কোনো সিস্টেমের দুটো প্রপার্টি থাকে, তাহলে বলতে পারবা যে ওই সিস্টেমের লিনিয়ারিটি প্রপার্টি আছে। যদি যে কোনো একটা থাকে আর একটা থাকে না, তাহলে তোমার লিনিয়ারিটি প্রপার্টি থাকবে না। তাহলে বুঝতে পারছো, যদি কোনো সিস্টেমে দুইটাই প্রপার্টি মানে হোমোজেনিটি প্রপার্টি এবং অ্যাডিটিভিটি প্রপার্টি থাকে, ওই সিস্টেমে লিনিয়ারিটি প্রপার্টি আছে। তাহলে একটা সিস্টেমে লিনিয়ার হওয়ার শর্ত হলো হোমোজেনিটি প্রপার্টিও থাকতে হবে, অ্যাডিটিভিটি প্রপার্টিও থাকতে হবে। তাহলে আমি বলতে একটা সার্কিট যখন লিনিয়ার হবে, তখন এই সার্কিট ইজ লিনিয়ার ইফ ইট হ্যাজ বোথ অ্যাডিটিভ প্রপার্টি এন্ড হোমোজেনিটি প্রপার্টি। যদি এই দুটো প্রপার্টি কোনো সার্কিটে থাকে, তাহলে বলবো যে সার্কিটটা আমরা লিনিয়ার। এখন আমরা তোমাদের এই চ্যাপ্টারে মানে আমি যেগুলো পড়াবো ওগুলো সম্পূর্ণ লিনিয়ার সার্কিট পড়াবো, তার জন্য তোমাকে আমি লিনিয়ার সার্কিটের ডেফিনেশন দিলাম। তাহলে একটা সার্কিট কখন লিনিয়ার হবে, যখন ওই সার্কিটের অ্যাডিটিভিটি এবং হোমোজেনিটি প্রপার্টি থাকবে, তাকে ওই সার্কিটটাকে আমরা বলবো লিনিয়ার। এখন দেখো আমরা রেজিস্টার পড়ালাম তোমাদের, রেজিস্টারের ক্ষেত্রে দেখালাম রেজিস্টারে অ্যাডিটিভিটি প্রপার্টিও আছে, হোমোজেনিটিও প্রপার্টি আছে। তাহলে রেজিস্টার হলো লিনিয়ার সার্কিট এলিমেন্ট। তাহলে বলতে পারবো কি রেজিস্টার হলো লিনিয়ার সার্কিট এলিমেন্ট। মনে রাখো এগুলো স্লাইডে না, এগুলো তোমাদের ধরা হবে ভাইবা বিভিন্ন যাবে। তাহলে রেজিস্টার হলো একটা লিনিয়ার সার্কিট এলিমেন্ট, কারণ অ্যাডিটিভিটি প্রপার্টি আছে, হোমোজেনিটি প্রপার্টি আছে। এখন দেখো একটা সার্কিটকে লিনিয়ার কখন বলবো, যখন অ্যাডিটিভিটি প্রপার্টিও থাকবে, হোমোজেনিটি প্রপার্টি থাকবে। এখন দেখো একটা লিনিয়ার সার্কিট কিভাবে কি দিয়ে গঠিত হবে, একটা লিনিয়ার সার্কিট কনসিস্ট অফ অনলি দা লিনিয়ার এলিমেন্ট, লিনিয়ার ডিপেন্ডেন্ট সোর্স এন্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে ওগুলো সবগুলোই লিনিয়ার,
এখন ডিপেন্ডেন্ট সোর্স গুলো তোমাদের লিনিয়ার হতে পারে, নন লিনিয়ারও হতে পারে, কিন্তু আমরা এই কোর্সে তোমাদের নন লিনিয়ার ডিপেন্ডেন্ট সোর্স পড়াবো না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্স সবসময় লিনিয়ার, ডিপেন্ডেন্ট সোর্স লিনিয়ার হতে পারে, নন লিনিয়ারও হতে পারে, কিন্তু আমরা কোর্সে সম্পূর্ণ লিনিয়ার ডিপেন্ডেন্ট সোর্স পড়াবো। আর দেখো আমি তোমাদের পড়াচ্ছি হলো যে সার্কিট গুলো তোমাদের দেখাচ্ছি ওগুলো কি থাকছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকছে, ডিপেন্ডেন্ট সোর্স থাকছে, আর রেজিস্টার থাকছে। রেজিস্টার তো দেখালাম কি লিনিয়ার এলিমেন্ট, আমি বলছি ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো দেখানো হচ্ছে এগুলো সবগুলো লিনিয়ার, আর ইন্ডিপেন্ডেন্ট সোর্স তো এমনি লিনিয়ার। তাহলে আমরা যেগুলো পড়াচ্ছি এগুলো হলো লিনিয়ার সার্কিট এখন পর্যন্ত, যেগুলো পড়াচ্ছি নন লিনিয়ার এখন আমি আসিনি। তাহলে বুঝতে পারলাম যে একটা লিনিয়ার সার্কিট কি করতে হবে, লিনিয়ার এলিমেন্ট থাকবে, ধরো রেজিস্টার আছে এগুলো থাকবে, লিনিয়ার ডিপেন্ডেন্ট সোর্স থাকবে এবং ইন্ডিপেন্ডেন্ট, এগুলোকে বলবো আমরা লিনিয়ার সার্কিট। লিনিয়ার সার্কিট আমরা বললাম যে বোথ অ্যাডিটিভিটি হোমোজেনিটি প্রপার্টি আছে। আরেকটা ভাবে তুমি ই করতে পারো, আইডেন্টিফাই করতে পারো, কিন্তু এটা কিন্তু আমি যেটা বলছিলাম এটা কিন্তু সব জায়গায় প্রযোজ্য না, যেটা আমি বলবো এখন। এ লিনিয়ার সার্কিট ইজ অন হুজ আউটপুট ইজ লিনিয়ারলি রিলেটেড টু দ্য ইনপুট। মানে তোমার যদি আউটপুটটা যদি মানে আউটপুট বলতে পারো ভোল্টেজ, যদি আউটপুট ভোল্টেজ বলো, যদি ইনপুট বলো কারেন্ট, তাহলে তোমার কি হলে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। ধরো ইনপুটও ভোল্টেজ আউটপুটও ভোল্টেজ হতে পারে, আউটপুটও ভোল্টেজ আকারে বের করতে হতে পারে, তাহলে ইনপুট আউটপুটের ভিতরে ডিরেক্টলি রিলেটেড হবে, ডিরেক্টলি প্রপোর্শনাল, এভাবে তুমি দেখতে পারো। কিন্তু তোমার আসল কন্ডিশন হলো অ্যাডিটিভিটি এবং হোমোজেনিটি। জাস্ট তোমাদের এটা একটা সার্কিটের ক্ষেত্রে দেখানো হয়েছে, যদি ডিরেক্টলি রিলেটেড থাকে বা ডাইরেক্টলি প্রপোর্শনাল থাকে তাহলে তুমি ওটাকে বলতে পারো লিনিয়ার সার্কিট। কিন্তু ওই যখন প্রপোর্শনাল থাকবে তখন দেখবা যে এই দুটো প্রপার্টি অবশ্যই আছে। ইনপুট আউটপুট যদি ডিরেক্টলি প্রপোর্শনাল হয় তাহলে ওটা বলতে পারবো লিনিয়ার সার্কিট, কিন্তু ওই সার্কিটটা দেখবা যে অবশ্যই অ্যাডিটিভিটি হোমোজেনিটি প্রপার্টি আছে। এখন গেল এই জিনিসটা বললাম যে রেজিস্টার ইজ এ লিনিয়ার এলিমেন্ট বিকজ দ্য ভোল্টেজ কারেন্ট রিলেশনশিপ স্যাটিসফাই বোথ দ্য হোমোজেনিটি এবং অ্যাডিটিভিটি প্রপার্টি। এটা তোমাদের বলেছি যে রেজিস্টার লিনিয়ার এলিমেন্ট কেন, ইনপুট আউটপুটের ভিতরে একটা ইয়ে আছে, ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন আছে, এবং দুইটাই দেখো হোমোজেনিটি প্রপার্টি স্যাটিসফাই করে, অ্যাডিটিভিটি প্রপার্টিও স্যাটিসফাই করে। এখন দেখো এই জিনিসটা মনে রাখবা, যখন পাওয়ার ক্যালকুলেশন করতে যাওয়া, যে এটা সার্কিট আসছে না, আমরা এখন বের করছি রিলেশনশিপ বিটুইন পাওয়ার এবং ভোল্টেজ অথবা পাওয়ার এবং কারেন্ট। দেখো রিলেশনশিপ বিটুইন পাওয়ার এবং ভোল্টেজ বা পাওয়ার এবং কারেন্ট সবসময় নন লিনিয়ার হবে। তাহলে যখন তোমরা পাওয়ারটা বের করতে যাবা তো তখন তোমরা একটু খেয়াল রাখতে হবে। আমি যখন সার্কিট থিওরাম গুলো পড়াবো তখন বিষয়টা বলবো যে পাওয়ার বের করা যাবে কিনা ওই থিওরামটা। আমরা যে থিওরাম গুলো এখন পড়াবো ওই থিওরাম গুলো মানে এর পরে সবগুলো লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, কিন্তু পাওয়ারটা দেখো নন লিনিয়ার। আমি দেখাই, ধরো তুমি একটা আই ইনপুট ভাবে অ্যাপ্লাই করলে আই অ্যাম্পিয়ার, আর পাওয়ার পেলে পিওন, পিওন সমান আয়ন স্কয়ার আই। I2 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাপ্লাই করলে সেপারেটলি, তাহলে পাওয়ার পেলা P2 সমান I2 আর। মানে ওই দুটো কারেন্ট একসাথে অ্যাপ্লাই করলা, একসাথে সামাকারে অ্যাপ্লাই করলা, সামাকারে অ্যাপ্লাই করো, P সমান সমান কি হবে আয়ন প্লাস I2 স্কয়ার ইনটু আর। তাহলে এটা তুমি ভাঙাও, তাহলে কি হচ্ছে আয়ন স্কয়ার আর I2 স্কয়ার আর 2 ইনটু আয়ন আর। দেখো তো P সমান সমান P1 প্লাস P2 হবে, হবে না, হচ্ছে না। দেখো এটা সমান সমান P1, এটা সমান সমান P2, কিন্তু এই অংশটুকু এক্সট্রা, তাহলে P সমান সমান P1 প্লাস P2 হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ এবং পাওয়ারের রিলেশন, ভোল্টেজ এবং পাওয়ার বা কারেন্ট এবং পাওয়ারের রিলেশন কিনা লিনিয়ার। তাহলে আমরা পরবর্তী যে থিওরাম গুলো পড়াবো ওগুলো সম্পূর্ণ লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে বা লিনিয়ার রিলেশনশিপের ভিতরে। লিনিয়ার রিলেশন কার ভিতরে থাকছে, ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে রেজিস্টারের লিনিয়ার কি থাকছে, রিলেশন থাকছে, কিন্তু পাওয়ার এবং ভোল্টেজ ভিতরে লিনিয়ার রিলেশনশিপ থাকছে না। তাহলে পরের থিওরাম গুলোর মাধ্যমে আমরা পাওয়ার ক্যালকুলেশন করব না, পাওয়ার ক্যালকুলেশন করবো আমাদের জেনারেলাইজ মেথড, যেগুলো আমি পড়াবো বা আগে তোমরা পড়েছো P সমান সমান I স্কয়ার আর, ওই মেথডের মাধ্যমে করি। কিন্তু অন্যান্য প্যারামিটার গুলো আমরা থিওরামের মাধ্যমে অ্যাপ্লাই করবো, এগুলো দেখাচ্ছি। থামো, দেখো এই স্লাইড কি বুঝলা তোমরা? হ্যালো, জি স্যার, বুঝছি স্যার। দেখো আমরা নতুন থিওরাম আছে, এটা হলো এখন থিওরাম আমাদের। তোমরা পড়েছিল থিওরাম তিনটা থিওরাম পড়েছো, ওহমস ল পড়েছিল, কার্শফ ভোল্টেজ ল পড়েছো,
কারশফ কারেন্ট ল পড়েছো, এগুলো তোমরা ইন্টারে পড়েছো। এখন দেখো, এখন এই যে থিওরামটা পড়াবো এটা তোমরা ইন্টারে পড়ো। সুপারপজিশন থিওরাম। সুপারপজিশন থিওরাম কি বলছে? সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস অথবা ব্র্যাকেটে কারেন্ট, মানে আমরা যে কোনো একটার মাধ্যমে প্রকাশ করলে কারেন্ট হতে পারে ভোল্টেজের, ভোল্টেজ অ্যাক্রস মানে কোনো এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ, আর যদি কারেন্ট বলো কারেন্ট ফ্লো মানে ওই এলিমেন্টের ভিতরে কি পরিমাণ কারেন্ট আছে। সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট, আবার বলে দিয়েছে ইন এ লিনিয়ার সার্কিট, অবশ্যই সার্কিট লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সুপারপজিশন, অন্য কোনো খাত সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দ্যাট দ্য ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট ইজ দ্য মানে আউটপুটটা ভোল্টেজ বা কারেন্টটা হলো আউটপুট, আউটপুট কি হবে লিনিয়ার সার্কিট হবে ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ অফ দ্য algebraic sum of voltage across that element due to each independent source acting on it. মনে হয় বুঝতে পারোনি, আবার বলি, এটা সার্কিট দিয়ে দেখাই। তোমার সার্কিটে ধরো এটা একটা সার্কিট, ধরো এর আকৃষ্টে তোমার আউটপুট বের করতে হবে, মানে রেসপন্স বা আউটপুট বের করতে হবে, ধরলাম যে ভি, এটা ভি বের করতে হবে। ধরো এটা R1, এটা R2, এটা R, এগুলো যে V2 V1। এখন তো আমাদের কাছে এই সার্কিটটা আছে, এই সার্কিট আছে হলো, এই সার্কিট আমাদের আউটপুট হলো ভি বের করতে হবে, মানে রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সের অ্যাক্রস আমাদের ভোল্টেজটা হলো আউটপুট বের করতে হবে। আমরা বলছি যে সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দা ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট, মানে এই ভোল্টেজটা ভি ভোল্টেজটা একটা এলিমেন্টের অ্যাক্রসে কি হবে, ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট, ভি এলিমেন্টটা আমাদের কি হবে অ্যালজেব্রিক সাম অফ ভোল্টেজ অ্যাক্রস দ্যাট এলিমেন্ট, এস রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজে অ্যালজেব্রিক সাম নিতে হবে কিভাবে, ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং এলো, মানে বলছে আমরা দুটা সোর্স অ্যাপ্লাই করে আমরা একটা ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা হলো ভি। ভোল্টেজটা কি হবে বলছে যে তোমরা দুইটা ভোল্টেজ সোর্স আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে হবে, দুটা ভোল্টেজ সোর্স আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করতে হবে। দুটা ভোল্টেজ সোর্স আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই করার পরে ধর এটা অ্যাপ্লাই করলাম, এটা অ্যাপ্লাই করে পেলাম ভি ড্যাশ, ভি1 শুধু সার্কিট অ্যাপ্লাই করলাম, এখানে ভোল্টেজটা পেলাম ভি ড্যাশ। তারপরে আমরা কি করলাম, তারপরে এবার আমি করছি হলো আমরা ভি1টা সার্কিট থেকে অফ করে দিচ্ছি, আমরা অ্যাপ্লাই করছি ভি2 ভোল্টেজ সোর্সটা, এর অ্যাক্রসে ভোল্টেজ পেলাম হলো ভি ডবল ড্যাশ, বুঝে গেল? এখন বলছে এসি থিওরামটা বলছে যে তোমার ওই দুটা সোর্স কানেক্টেড অবস্থায়, দুই বা ততোধিক যতগুলো সোর্স থাকবে, দুই বা ততোধিক সোর্স কানেক্টেড অবস্থায় তোমার ভোল্টেজটা কত হবে, ভোল্টেজটা হবে দুটা সোর্সই আছে তোমার, এটা হলো ভি1, এটা ভি2, এই অবস্থায় ভোল্টেজটা হলো ভি, এই ভি ভোল্টেজটা হবে ভি ড্যাশ প্লাস ভি ডবল ড্যাশ। দেখো তো কারো সমস্যা আছে? এটা কিন্তু সুপারপজিশন থিওরাম বলছে। দেখো সুপারপজিশন প্রিন্সিপাল স্টেট দা ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট, এই যে ভোল্টেজ হলো ভি, ভোল্টেজটা হলো ভোল্টেজ অ্যাক্রস অ্যান এলিমেন্ট ইন এ লিনিয়ার সার্কিট ইজ দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ, এই যে দেখো অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ, এই অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ হলো এই যে পরের অংশটুকু, অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্যাট এলিমেন্ট, মানে ওই এলিমেন্টের অ্যাক্রসে ডিউ টু ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাক্টিং অ্যালোন, মানে প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স একাই কাজ করবে, তাদের রেসপন্সের যোগফল মানে ভোল্টেজের যোগফল। যেহেতু সুপারপজিশন প্রিন্সিপাল কি কারো সমস্যা আছে? থাকলে বলো। স্যার আরেকবার বলেন। কোন অংশটুকু বলবো বলো? স্যার ভোল্টেজ কি বলছেন? বলো কি বলবো বলো।
যদি আরো একবার বলো, শুনতে পাচ্ছি। স্যার সার্কিটের মধ্যে বিটা কোথায় স্যার? এই জিনিসটা মানে বি ইজ ইকুয়াল টু বি1 প্লাস বি ডাবল বা বি2, ওইটার মধ্যে যে যোগফলটা আসছে স্যার, বিটা কোথায়? কি ভিটা কোথায়? জি স্যার। ভিটা হলো বলছি যখন দুইটা সোর্স থাকবে তখন হলো ভি, দুইটা সোর্স কানেক্টেড থাকবে তখন হলো আমরা ভি, বুঝা গেল? জি স্যার। যখন একটা সোর্স থাকবে ভি1 থাকলে তখন হলো ভিটা, যখন ভি1 থাকবে না ভি2 শুধু থাকবে তখন হলো ভি2 ড্যাশ। বুঝা যাচ্ছে? জি স্যার। মানে বলছে সুপারপজিশন প্রিন্সিপাল বলছে যে কোনো একটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ হবে যখন সকল সোর্স কানেক্টেড থাকবে, ওই ভোল্টেজটা কত হবে যখন প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে কানেক্টেড থাকবে, তাদের যোগফলের সমান। প্রতিটা এলিমেন্ট আলাদা আলাদা ভাবে কানেক্টেড আছে, তাদের ভোল্টেজ ওই এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজের যোগফলের সমান। দেখো ভি1 প্লাস ভি2 ড্যাশ। বুঝছি স্যার। দেখো এই সার্কিটটাকে তুমি একবারই অ্যানালাইসিস করে ভি বের করতে পারতা, কিন্তু আমরা এখানে কি করছি, দুইবার অ্যানালাইসিস করে একবার ভি ড্যাশ বের করছি, তারপরে ভি2 ড্যাশ বের করে আমরা ভিটা বের করছি, দুইবার বের করছি। তাহলে আমাদের কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, কমপ্লেক্সিটি কি বেড়ে যাচ্ছে। কিন্তু যখন তোমার সার্কিটে দুইটা সোর্স থাকবে এবং যাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স, তখন তুমি সুপারপজিশন প্রিন্সিপাল ছাড়া অন্য কোনো প্রিন্সিপালের মাধ্যমে বা অন্য কোনো থিওরেমের মাধ্যমে তুমি সার্কিট অ্যানালাইসিস করতে পারবে না, তখন সুপারপজিশন অ্যাপ্লাই করতে হবে। আবার বলি, যখন তোমার কোনো সার্কিটে দুই বা ততোধিক সোর্স থাকবে এবং তাদের সোর্সের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হবে, তখন তুমি অবশ্যই তোমাকে সুপারপজিশন থিওরেম দিয়ে সার্কিটটা অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, তোমাদের ম্যাথ করার পরে যদি সুপারপজিশন থিওরেম বুঝতে না পারো তাহলে আবার আসবে, তোমাদের অনেকে বুঝতে পারেনি, বুঝতে পারছে। দেখো আমি কিছু কি বলি, দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন হেল্পস টু অ্যানালাইজ এ লিনিয়ার সার্কিট উইথ মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আমরা সুপারপজিশন প্রিন্সিপাল কখন অ্যাপ্লাই করা যাবে, যখন মোর দ্যান ওয়ান ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে তখন অ্যাপ্লাই করা যাবে। বাই ক্যালকুলেটিং দ্য কন্ট্রিবিউশন অফ ইচ ইন্ডিপেন্ডেন্ট সোর্স সেপারেটলি। কি করতে হবে, ক্যালকুলেশন গুলো প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আলাদা আলাদা ভাবে করতে হবে, করার পরে কি করতে হবে, রেসপন্স বা আউটপুট গুলা যোগ করতে হবে লাস্টে। দেখো আমাদের এই দুইটা জিনিস মনে রাখতে হবে। প্রথম হলো, প্রতিবার ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমাদের কি রাখতে হবে, অন রাখতে হবে, বাকি এবং আদার ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ রাখতে হবে। এখন আদার ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো কিভাবে অফ করবা, ডিপেন্ডেন্ট সোর্স কিন্তু অফ করা যাবে না। আমি আসি, ভোল্টেজ সোর্সকে ডিপেন্ডেন্ট সোর্স গুলো অন করে দেওয়া অর্থ হলো জিরো করে দেওয়া। ভোল্টেজ সোর্সকে জিরো করতে হলে শর্ট সার্কিট করতে হবে, ভোল্টেজ সোর্সটা খুলে দিতে হবে, দিয়ে কি করতে হবে, শর্ট সার্কিট করতে হবে। ধরো এই সার্কিটে তোমার একটা ভোল্টেজ সোর্স আছে, তোমার এটা হলো একটা সার্কিট, এই সার্কিটে একটা ভোল্টেজ সোর্স আছে, ভোল্টেজ সোর্সটাকে তোমাকে জিরো করতে হবে। ভোল্টেজ সোর্স জিরো করতে হলে দেখো ভোল্টেজ সোর্সটাকে খুলে দিয়ে এখানে কি করতে হবে, মিশে গেল সম্পূর্ণটা, আবার সার্কিটটা ড্র করে দিতে হবে। দেখো ভোল্টেজ সোর্স কিভাবে কোনো কিছু অফ করে দেওয়া অর্থ জিরো করে দেওয়া, ভোল্টেজ সোর্স জিরো করতে দিয়ে তোমাদের দেখো শর্ট করে দিতে হবে। কিভাবে শর্ট করে দিতে হবে, দেখো দেখো জিরো, এখন কি জিরো হবে, তো এখানে একটা ভোল্টেজ আছে, ভোল্টেজ থাকার কারণে দেখো এখানে একটা ভোল্টেজ পাবা, এখানে একটা ভোল্টেজ পাবা, তখন জিরো হবে না। তোমার ভোল্টেজ সোর্স জিরো করতে হলে অবশ্যই কি করতে হবে, ভোল্টেজ সোর্সটা খুলে দিয়ে ওই টার্মিনালটা শর্ট করে দিতে হবে, তাহলে আমাদের ভোল্টেজ সোর্সটা জিরো হয়ে যায়। এখন দেখো তোমার সার্কিটটা যদি এরকম হয়,
একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্স কিভাবে তুমি জিরো করবা? ধরো এখানে একটা কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সটাকে অফ করবা, অফ করে দেওয়ার তো জিরো করে দাও। কারেন্ট সোর্স যদি অফ করতে যাও, জিরো করতে হয়, তাহলে কি করতে হবে? কারেন্ট সোর্সটা খুলে দিলাম, এখান থেকে খুলে দেওয়া হতো, এই ব্রাঞ্চে আর কোনো কারেন্ট যাচ্ছে, ওপেন হয়ে আছে, কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এই ব্রাঞ্চের কারেন্ট জিরো করে দেওয়ার তো কারেন্ট সোর্সটাকে খুলে দেওয়া, মানে কি জিরো করে দেওয়া। তাহলে আমরা যদি কারেন্ট সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করতে হয়, তাহলে কি করতে হবে? কারেন্ট সোর্সটাকে খুলে দিয়ে ওই টার্মিনালটাকে ওপেন করে দিতে হবে। যদি কোনো কারণে তুমি শর্ট করো, তাহলে কিন্তু জিরো হচ্ছে না। দেখো তুমি যদি শর্ট করে দাও এই টার্মিনাল, কারেন্ট সোর্সটাকে খুলে দিয়ে জিরো করে দাও, তাহলে এই টার্মিনালতে কারেন্ট ফ্লো হবে, তাহলে হবে না। কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? কারেন্ট সোর্সটাকে খুলে দিতে হবে, ওপেন করে দিতে হবে। আর ভোল্টেজ সোর্সটাকে জিরো বা ইনঅ্যাক্টিভ করতে হলে কি করতে হবে? ভোল্টেজ সোর্সটাকে খুলে দিয়ে ওই টার্মিনালটাকে শর্ট করে দিতে হবে। তাহলে ভোল্টেজ সোর্স শর্ট করে দিতে হবে এবং কারেন্ট সোর্স ওপেন করে দিতে হবে ইনঅ্যাক্টিভ করার জন্য। বুঝা গেল এটা? তারপরে দেখো, তাহলে আমরা যখন আমরা সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করব, তখন একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স রাখবো সার্কিটে এবং বাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো অফ করে দেবো, টার্ন অফ মানে ইনঅ্যাক্টিভ করে দেবো। ভোল্টেজ সোর্স তোমার ইনঅ্যাক্টিভ করতে জিরো করতে হয়, অর্থাৎ শর্ট সার্কিট করে দিতে হবে খুলে দিয়ে। কারেন্ট সোর্স 0 অ্যাম্পিয়ার করতে হলে তোমার কারেন্ট সোর্সটা খুলে দিয়ে টার্মিনালটা ওপেন সার্কিট করে দিতে হবে। এটা গেল। তারপর দেখো, ডিপেন্ডেন্ট সোর্স কোনো সময় সার্কিট থেকে অফ করা যাবে না, কারণ ডিপেন্ডেন্ট সোর্স একটা কন্ট্রোল সোর্স, ওইটার ভ্যালু সার্কিটের অন্য কোনো এলিমেন্ট দ্বারা কি হয়? কন্ট্রোল করা হয়। তাহলে ডিপেন্ডেন্ট সোর্স কোনো সময় সার্কিটে বন্ধ করা মানে ইনঅ্যাক্টিভ করা যাবে না। ডিপেন্ডেন্ট সোর্স যেভাবে থাকবে ওভাবেই রেখে দিতে হবে। এখন দেখো কিভাবে সুপারপজিশন থিওরেম আমরা অ্যাপ্লাই করব, স্টেপগুলো দেখাচ্ছি। প্রথমে কি করব? টার্ন অফ অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে টার্ন অফ করে দেবো, যে কোনো একটা বাদে। একটা সোর্স সার্কিটে কানেক্টেড থাকবে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, বাকিগুলো টার্ন অফ করে দেবো। তারপরে আমরা ফাইন্ড দা আউটপুট, মানে তোমার ভোল্টেজ হতে পারে কারেন্ট হতে, ফাইন্ড দা আউটপুট বের করবো কার জন্য? যে অ্যাক্টিভ সোর্সটা তোমার থাকবে ওই অ্যাক্টিভ সোর্সের জন্য। কি 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 মেথড জানা, কি মেথড ব্যবহার করে? মেশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস। Turn off all independent source except on source. Find the output due to the active source using the mesh analysis or nodal analysis. ধরলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স কানেক্টেড রাখলাম, অন্যগুলো অফ করে দিলাম। তারপর আমরা কি করলাম? আউটপুট বের করলাম মেশ অ্যানালাইসিস বা নোডাল অ্যানালাইসিস মাধ্যমে। একটার জন্য পেলাম, প্রথমটার জন্য পেলাম V1 আউটপুট, বা কারেন্টও পেতে পারো। গেল। তারপরে আমরা করলাম, তারপর কি করবো? রিপিট, মানে 1 নাম্বার স্টেপ করবো প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য। যদি 3টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে তারপরে এবার কি করব? 2 নাম্বার সোর্সটা কানেক্টেড করব, বাকিগুলো অফ করে দেব। তাহলে আমি পাইলাম, ধরলাম যে V2 আউটপুট ভোল্টেজ। তারপরে কি করলাম? 1 নাম্বার আর 2 নাম্বার সোর্স অফ করে দেবো, 3 নাম্বার সোর্সটা কানেক্টেড রাখবো, তাহলে কি অবস্থা? আউটপুট পাইলাম V3। তাহলে আমাদের 3টা আউটপুট পেয়ে নিলাম। এখন তারপরে কি করব? তিনটা সোর্স যদি সার্কিটে একসাথে কানেক্টেড থাকতো, তাহলে আউটপুট ভোল্টেজ কত হতো? তিনটা সোর্স যদি একসাথে কানেক্টেড থাকতো, তাহলে আউটপুট ভোল্টেজটা হতো V সমান সমান না, V সমান সমান হচ্ছে না, V সমান সমান হতো V1 প্লাস V2 প্লাস V3। আমার লেখা দেখা যাচ্ছে? জি স্যার। তাহলে আমাদের তিনটা সোর্স সার্কিটে একসাথে কানেক্টেড থাকবে, তাহলে আউটপুট ভোল্টেজ হবে 3টা ভোল্টেজের যোগফল, আউটপুট ভোল্টেজের যোগফল। ফাইন্ড দ্য টোটাল কন্ট্রিবিউশন বাই দ্য অ্যাডিং দ্য algebraically all the contribution due to independent source, মানে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সের জন্য যে আউটপুট হয়েছে তাদের যোগফল নিলে আমরা 3টা সোর্সের জন্য রেসপন্স পাবো। তো তোমাদের একটা, হ্যাঁ, ভোল্টেজ তো নেগেটিভ আসতেই পারে। তোমার আউটপুট ভোল্টেজ, তোমার সার্কিট ক্যালকুলেশন গুলো দেখতে পারো, কোনো সময় আউটপুট ভোল্টেজ পজিটিভ আসছে, নেগেটিভ আসছে, অ্যালজেব্রাইক্যালি সাম করতে হবে আমাদের। বুঝা গেল?
দেখো তো বোঝা গেল তোমাদের সুপারপজিশন প্রিন্সিপালটা কি আসলে? বুঝতে পেরেছো কি তোমরা? দেখো তো জি স্যার। তোমাদের আর একটা উদাহরণ দিয়ে দেখায়। তোমাদের তিনটা ভোল্টেজ সোর্স আছে, বললাম এটা V1 V2 V3, এটা হলো ভোল্টেজ সোর্স। তোমাকে বের করতে বলেছিল এর অ্যাক্রসে আউটপুট কারেন্ট না আউটপুট ভোল্টেজ V। তাই সুপারপজিশন প্রিন্সিপালের মাধ্যমে আমরা কি করব বললাম, যে সার্কিটে যে কোনো একটা সোর্স কানেক্টেড রাখবো, বাকিগুলো করে দেবো, অফ করে দেবো। প্রথমে V রাখলাম, V1 রাখলাম, এটা V1, আর বাকিগুলো অফ করে দিই। এটা ধর অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। এখানে একটা রেজিস্টার ছিল মনে হয়। ভোল্টেজ সোর্স অফ করতে হলে কি করতে হয়, এই টার্মিনাল যেখানে ভোল্টেজ সোর্স ছিল ওটা খুলে দিয়ে শর্ট করে দিতে হয়। শর্ট করে দিলাম, শর্ট করে দিলাম। এই অবস্থায় ভোল্টেজ পেলাম হলো V ড্যাশ, ধরো 2 ভোল্ট পেলাম, V ড্যাশ পেলাম। তারপরে কি করলাম, V1 টাকে অফ করে দেব। একটা ভোল্টেজ সোর্স ছিল, এটাকে অফ করে দিলাম V1 টাকে, আর V2 সার্কিটে নিয়ে আসলাম। ধরলাম যে এই অবস্থায় ভোল্টেজটা পেলাম, এই রেজিস্টারের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজ V ডবল প্রাইম রাখলাম, V ডবল প্রাইম রাখলাম। তারপরে কি করব, V2 টাকে আবার অফ করে দেবো, এখন শুধু V3 লাগবে আউটপুট সার্কিটে। সার্কিটে V3 রাখলাম। ধরো এই V3 এর জন্য আউটপুট পেলাম হলো V ট্রিপল ড্যাশ গেল। এখন তুমি বলছি যে সার্কিটে তোমার হলো তিনটা এলিমেন্ট নিয়ে আসো। তিনটা এলিমেন্ট আমাদের প্রথম সার্কিটটা নিয়ে এলাম, প্রথম সার্কিটটা নিয়ে আসি। এখন দেখো তুমি যদি তিনটা সোর্সের জন্য আউটপুট তোমাদের এখন বের করতে হবে। আমরা তো বের করলাম তিনটা, একটা যখন একসাথে ছিল যে কোনো একটার জন্য অ্যাক্টিভ ছিল, বাকি না। তিনটা ভোল্টেজ সোর্স যদি কানেক্টেড থাকে ওই অবস্থা আমাদের ভোল্টেজটা হবে V। ভোল্টেজটা V ভোল্টেজটা কত হবে আমাদের? এই V ভোল্টেজটা হবে, দেখো V1 প্রাইম V ডবল ড্যাশ প্লাস V ট্রিপল ড্যাশ। এটাই বলছে সুপারপজিশন প্রিন্সিপাল, এটাই বলছে স্টেপ। যেহেতু স্টেপটা কারোর সমস্যা আছে, এটা হলো সুপারপজিশন প্রিন্সিপাল বলছে। তোমরা কি করবে, প্রতিটা সোর্সের জন্য আলাদা আলাদা ভোল্টেজটা বের করবা, বের করে লাস্টে যোগ করে দিবা আউটপুটটা, তাহলে আমাদের আউটপুট আমরা ভোল্টেজটা পেয়ে নেব। এটি হলো সুপারপজিশন প্রিন্সিপাল। দেখো সুপারপজিশন প্রিন্সিপালের সমস্যা না, সুপারপজিশন প্রিন্সিপালের সমস্যা। দেখো তোমরা তো এটা আলাদা আলাদা ভাবে তোমরা তো একবারই তো বের করতে পারো, তোমার তিনবার সার্কিট অ্যানালাইসিস করতে হচ্ছে, কিন্তু তোমরা তো একবারই বের করতে পারতো, ধরো কেভিএল বা কেসিএল অ্যাপ্লাই করে। তো তোমরা তিনবার কেন অ্যাপ্লাই করছো? যখন বললাম এটা কখন অ্যাপ্লাই করা হয়, মেনলি যখন একের অধিক সোর্স থাকে এবং প্রতিটা সোর্সের কি হবে, ফ্রিকোয়েন্সি আলাদা, তোমাদের অবশ্যই সুপারপজিশন প্রিন্সিপাল থিওরেম অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো থিওরেম নাই, যেমন ফ্রিকোয়েন্সি আলাদা হবে। আর যদি ফ্রিকোয়েন্সি আলাদা না হয় তাহলে তোমাদের কি একটা অসুবিধা দেখো, একটা সার্কিট তিনবার সলিউশন করতে হচ্ছে তিনটা সোর্সের জন্য। যদি 5টা থাকে
5 বার অ্যানালাইসিস করতে হবে, তাহলে তোমাদের ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে সুপারপজিশন প্রিন্সিপালে। বুঝা গেল? যদি একই ফ্রিকোয়েন্সি হয় প্রতিটা সোর্সে, তুমি যদি একবার ক্যালকুলেশন করি তোমার ভোল্টেজটা বা আউটপুটটা বের করতে পারো, যদি তোমার ফ্রিকোয়েন্সি একই হয়। আর যদি ফ্রিকোয়েন্সি আলাদা হয় তাহলে তোমাদের এটা সুবিধা। এটা বুঝলা? সুপারপজিশনের সুবিধা অসুবিধা এগুলো পরীক্ষায় থাকতে পারে, এগুলো একটু ভালো করে দেখবা। সুপারপজিশনের অসুবিধা কি? তোমার ক্যালকুলেশনের কমপ্লেক্সিটি বেড়ে যাবে। 3টা সোর্সের জন্য তোমার সেম সার্কিট 3বার অ্যানালাইসিস করতে হচ্ছে। তুমি যদি মেশ এবং নোড অ্যানালাইসিস করো তাহলে একবারই তুমি পেয়ে নিতে পারো। তাহলে এটা অসুবিধা। কিন্তু সুবিধা কি? যখন ফ্রিকোয়েন্সি আলাদা হবে সোর্সের, তখন তোমার সুপারপজিশন বাদে কোনো আলাদা মেথড নাই অ্যানালাইসিস করা। তাহলে আমি একটা ম্যাথ আনি, ম্যাথ করাই তোমাদের। একটা ম্যাথ করালে তোমরা বুঝবা। বলেছে যে এটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের I0 বের করতে হবে। I0টা বের করতে এটা আউটপুট, তার মাধ্যমে সুপারপজিশনের মাধ্যমে সুপারপজিশন থিওরাম হবে এখানে। সুপারপজিশন তাহলে আমাদের এখানে কয়টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে? দেখো দুটো, একটা 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, একটা 20 ভোল্টের ভোল্টেজ সোর্স। দুটো আমাদের সোর্স। আর ডিপেন্ডেন্ট সোর্স কোনো কিছু করা যাবে না। ডিপেন্ডেন্ট সোর্স সার্কিটে থাকবে, সবসময় সার্কিটে কানেক্ট থাকবে। তাহলে এবার এই সার্কিটটা আমাদের কয়বার অ্যানালাইসিস করতে হবে? 2বার। একবার 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য, একবার 20 ভোল্ট ভোল্টেজ সোর্সের জন্য। তাহলে আমরা শুরু করি। প্রথমে 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স রাখি এবং 20 ভোল্টটাকে টার্ন অফ করি। ভোল্টেজ সোর্স টার্ন অফ করতে হলে কি করতে হবে? খুলে দিয়ে, ভোল্টেজ সোর্সটা খুলে দিয়ে ওই টার্মিনাল দুইটা টার্মিনাল শর্ট করে দিতে হবে। আচ্ছা, তার আগে আসি, আমরা ধরে নিলাম যে আউটপুট কারেন্ট I0 কারেন্টটা কত হবে? I0 ড্যাশ প্লাস I00 ড্যাশ। I0 ড্যাশটা কার জন্য? বলছি where I0 ড্যাশ এবং I0 double dash are due to the 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স এবং 20 ভোল্ট ভোল্টেজ সোর্স সেপারেটলি। I0টা পাবো আমরা, I0 ড্যাশটা পাবো 4 অ্যাম্পিয়ারের জন্য, I0টা পাবো কার জন্য? I0 ড্যাশটা পাবো 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য, এবং I00 ড্যাশটা পাবো 20 ভোল্টের জন্য। আমাদের টোটাল রেসপন্স মানে টোটাল কারেন্টটা হবে সার্কিটের, I0 কারেন্টটা হবে I0 ড্যাশ প্লাস I0 ডবল ড্যাশ। আমি কি বলছি? আমরা যখন I0 ড্যাশ আনবো, I0 ড্যাশ কার জন্য পাচ্ছি আমরা? 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য। যখন I0 ড্যাশ আনবো তখন আমরা কি করবো? 20 ভোল্টেজ সোর্সটাকে টার্ন অফ করে দিব। ভোল্টেজ সোর্স টার্ন অফ করে দিতে হলে কি হয়? এই জায়গায় ভোল্টেজ সোর্স ছিল, দেখো এই জায়গায় ভোল্টেজ সোর্সটাকে আমরা খুলে দিয়ে শর্ট করে দিচ্ছি। গেল? শর্ট করে দেওয়ার অর্থ কি? এই জায়গায় ভোল্টেজ 0, আমরা ভোল্টেজটাকে 0 করে দিলাম। দেখো এই জায়গায় ভোল্টেজ 0। তুমি যদি ওপেন করে থাকো তাহলে অবশ্যই এই জায়গায় একটা ভোল্টেজ পেতে, কিন্তু ভোল্টেজ 0 করতে হবে, তার জন্য শর্ট করে দিই। এখন আমরা কি করব? আমাদের 3টা মেশ আছে, 3টা লুপ আছে, 3টা লুপে আমরা মেশ অ্যানালাইসিস করি। আমরা দেখো গতদিন বলেছি যে কোনো একটা কারেন্ট সোর্স যদি যে কোনো একটা মাত্র লুপের মাঝে থাকে তাহলে আমরা কারেন্টটা সরাসরি এই সার্কিট লুপ থেকে বের করতে পারি। দেখো এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা যে কোনো একটা লুপের মাঝে আছে, একটা লুপের মাঝে আছে না? তো আমরা ডিরেক্ট এখান থেকে বের করতে পারি। দেখো আয়ন সমান সমান কি লিখতে পারি? 4 অ্যাম্পিয়ার। দেখো আয়ন কারেন্টটা, এই কারেন্টটাই তো আয়ন। এটা জান, তাই তো বুঝতে পারলাম কতদিন কি বলেছিলাম, যদি কোনো একটা কারেন্ট সোর্স মেশ অ্যানালাইসিস যদি একটা মাত্র লুপের মাঝে থাকে তাহলে আমরা কারেন্টটা ওই লুপ কারেন্টটা কি ডিরেক্টলি বের করতে পারি গত লেকচারে। দেখো এখানে কারেন্ট সোর্সটা একটা লুপের মাঝে আছে, অন্য কোনো লুপের সাথে শেয়ার করে, তাহলে আমরা আয়নটা ডিরেক্ট বের করে দিতে পারলাম। আয়ন সমান সমান 4 অ্যাম্পিয়ার। দেখো আয়ন কারেন্টটা হলো এ কারেন্ট। গেল? তারপরে আমরা তাহলে এই লুপে আমাদের আর কেভিএল অ্যাপ্লাই করতে হবে না, তাহলে আমরা এই লুপের কারেন্ট পেয়ে নিলাম। তখন আমরা লুপ নাম্বার 2 বা মেশ নাম্বার 2 আমরা কেভিএল অ্যাপ্লাই করি। তার জন্য যখন অ্যাপ্লাই করবো তখন I2 কারেন্টকে আমার প্রায়োরিটি দিতে হবে। তাহলে কেভিএল অ্যাপ্লাই করার জন্য প্রথমে কি করতে হবে? প্যাসিভ এলিমেন্টের পজিটিভ আর নেগেটিভ আইডেন্টিফাই করতে হবে। রেজিস্টারে যে টার্মিনাল দিয়ে কারেন্ট আসবে এটা পজিটিভ, এখানে ট্যাগ হচ্ছে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর একটা ভুল হয়েছে, এটা পজিটিভ হবে আমার।
দেখো এখন দেখো, ঠিক আছে 2 ওহমের আমার স্ক্রিন দেখতে পাচ্ছ কম্পিউটারে? জি হ্যালো, স্যার। যে টার্মিনাল এন্টার করে রেজিস্টারের টার্মিনাল কি হয়? পজিটিভ হয়। আমাদের 2 নাম্বার লুপে অ্যাপ্লাই করছি, তাহলে আমাদের 2 নাম্বার লুপ অনুযায়ী পজিটিভ নিয়ে দিতে হবে। 1 অ্যাম্পিয়ারে এখান থেকে এন্টার করছে I2 কারেন্ট, তার জন্য এটা 1 ওহমে রেজিস্টারে এখানে এন্টার করছে, তার জন্য এটা পজিটিভ। 3 ওহম রেজিস্টারে I2 কারেন্ট এই টার্মিনাল দিয়ে এন্টার করছে, এটা পজিটিভ। আবার দেখো 2 ওহমে এই টার্মিনাল দিয়ে এন্টার করছে, এটা পজিটিভ। গেল, পজিটিভ নেগেটিভ অ্যাপ্লাই করলাম, তারপর আমাদের কেভিএল অ্যাপ্লাই করে দিই। দেখো কেভিএল অ্যাপ্লাই করি, আমরা এখান থেকে এন্টার করেছি, এখান থেকে করেছি, কি জানো সার্কিট অ্যানালাইসিস ইউজ করে এখান থেকে I2 কারেন্ট এন্টার করছে পজিটিভ দিয়ে, তাহলে এই জায়গায় ভোল্টেজ কত হবে? I2 কারেন্টের জন্য ভোল্টেজ হবে 3I2। দেখো 3 ওহমের ভিতর দিয়ে আরেকটা কারেন্ট ফ্লো হচ্ছে, আয়ন কারেন্ট এন্টার করছে নেগেটিভ দিয়ে, তাহলে -3I1। এটা দেখো এই জিনিসটা লেখা আছে 3 কমন। তারপর দেখো 2 ওহমের ভিতর দিয়ে I2 পজিটিভ এন্টার করছে, তাহলে তার জন্য 2I2। গেল, তাহলে 5I0 মানে এটা ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা এন্টার করছে নেগেটিভ দিয়ে, কি হবে -5I0 ড্যাশ। এই যার ভোল্টেজ কত? I0 ড্যাশ, তার জন্য -5I0 ভোল্ট ড্যাশ। এটা হলো, মানে দেখো আরেকটা জিনিস খেয়াল রাখো, তোমাদের এখানে খেয়াল রাখতে হবে। দেখো এখানে ম্যাথে এটা দেওয়া যে ভোল্টেজ সোর্সের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ভ্যালু হলো I0। I0 হলো AI0। যখন আমি একটা সোর্স কানেক্টেড রাখছি, তখন আমরা কি করছি? এই কারেন্টটাকে বলছি I0 ড্যাশ, কারেন্টটাকে বলছি I0 ড্যাশ। তার জন্য আমরা এই ডিপেন্ডেন্ট সোর্সের কারেন্টটাকেও আমরা I0 ড্যাশ দিয়ে দেবো, মনে রাখবা। যদি তুমি যেটা দ্বারা কন্ট্রোল হচ্ছে ওটা যদি I0 ড্যাশ করে দাও বা অন্য কিছু চেঞ্জ করো, তাহলে কন্ট্রোল এলিমেন্টটাকেও কি চেঞ্জ করে দিতে। আমরা এখানে নাম দিচ্ছি আর কারেন্টটাকে I0 ড্যাশ দিচ্ছি, তাহলে কারেন্টটাকেও নাম দাও I0 ড্যাশ, 5I0 ড্যাশ, ডিপেন্ডেন্ট সোর্সে। তাহলে দেখো -5I0 ড্যাশ দেখা গেল। এই জায়গায় দেখো অনমের ভিতর দিয়ে 2টা কারেন্ট যাচ্ছে, একটা যাচ্ছে I2 জন্য একটা ভোল্টেজ পেলাম 1I2, I3 কারেন্ট যাচ্ছে, I3 কারেন্ট এন্টার করছে হলো নেগেটিভ দিয়ে, দেখো নেগেটিভ দিয়ে এন্টার করছে, তার জন্য -I3 ড্যাশ, I3 অন। বুঝা গেল? তাহলে এই ইকুয়েশন করে সমস্যা আছে? তোমাদের যদি এগুলো না বুঝো, পরীক্ষা হলে কিছু পারবা না। সবকে এগুলো প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা ইকুয়েশনটাকে সিম্পলিফাই করব, I0 বের করতে হবে আমাদের। I0 মানে I0 ড্যাশ কোনটা? এই কারেন্ট কি হবে? দেখো এই I0 ড্যাশ সমান, দেখো এই কারেন্ট এখান থেকে যাচ্ছে হলো আয়ন কারেন্ট, আর এখান থেকে যাচ্ছে হলো I3 কারেন্ট, অপোজিট ডিরেকশনে। তাহলে I0 কি সমান লিখতে পারবো? I0 সমান লিখতে পারবো আয়ন মাইনাস I3। আয়ন হলো I0 ডিরেকশন একই, তাহলে আয়ন থেকে I3 বের করব। চলো এখন তাহলে আমরা কি করব? ওই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা ইকুয়েশনটা পেলাম, আয়নের ভ্যালুটা বসিয়ে দেবো। তারপর আমরা 3 নাম্বার লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। 3 নাম্বার লুপের অনুযায়ী পজিটিভ নেগেটিভ আমরা দিয়ে দিলাম 3 নাম্বার লুপের কারেন্ট অনুযায়ী। তারপর আমরা কেভিএল অ্যাপ্লাই করি, দেখো 5 দিয়ে শুরু করেছি, এই 5 ওহম রেজিস্ট্যান্স দিয়ে এখানে এন্টার করছে 5I3 কারেন্ট, পজিটিভ দিয়ে এন্টার করছে, তাই 5I3। এখানে 5 ওহমে দেখো আরেকটা কারেন্ট হচ্ছে আয়ন কারেন্ট, আয়ন কারেন্ট হবে তাহলে কি হবে? এন্টার করছে নেগেটিভ দিয়ে, যে -5I1। এই জিনিসটা এখানে লেখা আছে। তো দেখো 1 ওহমের ভিতর দিয়ে 2টা কারেন্ট যাচ্ছে, I3 এর জন্য ভোল্টেজ হবে রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, এক আছে তাহলে I3, আর এখানে আরেকটা কারেন্ট যাচ্ছে I2, ওই I2 কারেন্টের জন্য ভোল্টেজ হবে -I2, মানে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা 1%। তারপর ধরো এই ভোল্টেজ সোর্স দিয়ে কারেন্টটা হচ্ছে পজিটিভ দিক, তার জন্য লেখা আছে
ইনটা হচ্ছে পজিটিভ দিক, তার জন্য 5i0 ড্যাশ 5i0 ড্যাশ ভোল্টেজ, এই ভোল্টেজের ভ্যালু কত 5i0 ড্যাশ। আর 4 ওহমের ভিতরে দেখো একটা কারেন্ট হচ্ছে পজিটিভ দিয়ে i3 কারেন্ট পজিটিভ 4i3 ইকুয়ালস টু 0 গেল। এখন দেখো আমি এই কোয়েশ্চনটা সিম্পলিফাই করে লিখবো, জাস্ট এগুলো তোমাদের সিম্পলিফাই করবে তোমরা নিজে নিজে, যোগ বিয়োগ আমি একবারই দেখে দিই। i0 এর ভ্যালুটা বসাবো i1 মাইনাস i3, i0 সমান সমান i1 মাইনাস i3 কেন হলো বুঝতে পেরেছো সবাই? বসিয়ে দিলাম যে আমাদের এই ইকুয়েশনটা ছিল। এখন দেখো আমাদের দুইটা আননোন, দুইটা ইকুয়েশন, ওই সামনে আগের স্লাইডে একটা ইকুয়েশন পেয়েছি, এর দুই নাম্বার লুপের জন্য একটা ইকুয়েশন পেয়েছি, 3 নাম্বার লুপের জন্য একটা ইকুয়েশন পেয়েছি। তাহলে আমাদের দুটো আননোন, দুটো ইকুয়েশন সলভ করব, দুটো ইকুয়েশন সলভ করে আমরা পাবো i2 i3 পাবো। আমাদের i2 টা দরকার নাই, কারণ আমাদের দরকার হলো আউটপুট হলো i0 ড্যাশ, এবং i0 ড্যাশটা কি i1 মাইনাস i3, তার জন্য আমরা i2 টা বের করে নিই। i1 মাইনাস i3, i1 টা আমরা প্রথমেই বের করে নিয়েছি, i1 টা কত 4 অ্যাম্পিয়ার আগের স্লাইডে 4 অ্যাম্পিয়ার, i3 কত 16/17, এই যে i0 ড্যাশ, এই যে i0 ড্যাশ আমরা এখানে বের করছি, এই যে i0 ড্যাশ হলো আউটপুট 16/17, তাহলে আমরা এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 52/17 অ্যাম্পিয়ার, এটা হলো i0 ড্যাশ গেল। এখন আমরা এটা i0 ড্যাশটা পেলাম কার জন্য? শুধু 4 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের জন্য। এখন আমরা যদি আমাদের আরেকটা সোর্স ছিল, ওই সোর্সের জন্য আমরা বের করি আউটপুটটা। এখন টু অবটেন i0 ড্যাশ উইথ টার্ন অফ 4 অ্যাম্পিয়ার সোর্স, যদি 4 অ্যাম্পিয়ার সোর্সকে টার্ন অফ করতে যাও কারেন্ট সোর্স, তাহলে এই কারেন্ট সোর্সটা খুলে দিয়ে ওই টার্মিনালটা ওপেন করে দিতে হবে। এখানে একটা কারেন্ট সোর্স ছিল 4 অ্যাম্পিয়ার, ওটা আমরা খুলে দিয়ে ওপেন করে দিয়েছি। এখন কি করবো, এটা মেশ, তারপর আমাদের কি হলো কারেন্টকে আইডেন্টিফাই করে আমরা মেশ অ্যানালাইসিস করবো। এর লুপের কারেন্ট দিলাম i4, এর লুপের কারেন্ট দিলাম i5, কারণ ডিফারেন্ট করলাম, কারণ এখানে i1 i2 i3 দিয়েছি আগের গুলোতে, তার জন্য এটাকে i4 i5 দিলাম। এখন আমাদের এটা ধরলাম 4 নাম্বার লুপ বা 4 নাম্বার মেশ, 4 নাম্বার লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। তো অনুযায়ী আমরা পজিটিভ নেগেটিভ দিলাম, তারপরে আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম। কেভিএল অ্যাপ্লাই করা কি দেখাতে হবে? তোমাদের দেখাতে বারবার দেখাচ্ছি, দেখানোর দরকার নাই মনে করি। দেখো i4 পজিটিভ গেইনটা হচ্ছে 3 ওহমের ভিতর 3i4, i4 2 ওহমের ভিতর পজিটিভ গেইনটা হচ্ছে 2i4, 5i0। এখন দেখো আমি আরেকটা জিনিস খেয়াল রাখো, আমরা এই কারেন্টটাকে নাম দিচ্ছি হলো i'0, এই কারেন্ট দ্বারা কন্ট্রোল হচ্ছে এই ভোল্টেজ সোর্সটাকে। তাহলে এখানে যদি তুমি i'0 দাও, তাহলে ভোল্টেজ সোর্সটা কন্ট্রোল করছে, ওখানে তোমাকে i'0 দিতে হবে। তার জন্য আমরা এখানে i'0 দিয়ে দিলাম। এটার মান হলো -5i'0, কেভিএল অ্যাপ্লাই করছি। 3i4 2i4 নেগেটিভ দিনটা হচ্ছে -5i'0। আর দেখো 1 ওহমের ভিতরে দুটা কারেন্ট যাচ্ছে, তাহলে তোমার দুইটা কারেন্টের জন্য দুটা ভোল্টেজ পাবা। i4 এর জন্য পাচ্ছ হলো 1 × i4, আর i5 এর জন্য দেখো i5 নেগেটিভ দিনটা করছে, এটার জন্য পাচ্ছ -i5। এটা গেল এটাকে। এখন দেখো তোমার i'0 হলো এ কারেন্ট আর i5 হলো এ কারেন্ট, দুটো অপোজিট। i'0 সমান কি লিখতে পারি? -i5। তাহলে আমরা বসিয়ে দিই এখন এখানে, আমরা ইকুয়েশনটা পেলাম। তারপর আমাদের আরেকটা লুপ আছে 5 নাম্বার লুপ, 5 নাম্বার লুপের জন্য আমরা অ্যাপ্লাই করি। 5 নাম্বার লুপের অনুযায়ী i5 অনুযায়ী আমরা পজিটিভ নেগেটিভ দিলাম, তারপরে অনুযায়ী আমরা কেভিএল অ্যাপ্লাই করলাম, i'0টা বসিয়ে দিলাম এখানে, আমরা ইকুয়েশনটা পেলাম। ইকুয়েশন পেলাম, তাই এই দুটো আমাদের 4 এবং 5 নাম্বার। তাহলে আমাদের আগে পেলাম, আগের 3-4 নাম্বারের জন্য একটা মেশ ইকুয়েশন পেয়েছি, দেখো আগের স্লাইডে ইকুয়েশন। 5 নাম্বার লুপের জন্য একটা ইকুয়েশন পেলাম।
এই দুটো ইকুয়েশন সলভ করলে আমরা i5 বের পেলাম। i4 বের করতে i5 পেলাম হলো 60/17 অ্যাম্পিয়ার। i0 ডবল ড্যাশ সমান কত আমরা লিখেছি এখানে মাইনাস i5, তাহলে আমরা এটা i ডবল ড্যাশ বের করব। তাহলে i0 কি হবে আমরা প্রথম দেখাছিলাম, i0 হবে দুইটা সোর্স আলাদা আলাদা ভাবে কানেক্টেড অবস্থায় যেগুলো পাবো, যে কারেন্টটা পাবো তাদের যোগফলের সমান। এই যে দুটা অবস্থা কারেন্ট পেলাম, একবার 52/17 আর এবার পেলাম -60/17, দুটা যোগ করে দিলাম কিন্তু তুমি বিয়োগ হলো তোমার বিয়োগ আমরা এতই পেয়েছি, তার জন্য তারপর আমরা পেলাম 8/17 অ্যাম্পিয়ার। এটা হলো আমাদের আর তুমি যদি এই সার্কিটটা আমার অরিজিনাল সার্কিটে যাও, এই সার্কিটটা তুমি যদি শুধু মেশ অ্যানালাইসিস দিয়ে করো বা নোড অ্যানালাইসিস দিয়ে করো দুইটা সোর্স কানেক্টেড অবস্থায়, তারপরও তোমরা অ্যানসারটা পাবা হলো তারপর তোমরা একই অ্যান্সার পাবা এটাই। কিন্তু তোমাদের সুপারপজিশনের প্রিন্সিপাল দিয়ে ক্যালকুলেশন করার জন্য কি হচ্ছে, তোমাদের ক্যালকুলেশনের দুবার করতে হচ্ছে ক্যালকুলেশন, একই ক্যালকুলেশন দুবার করতে হচ্ছে, দুইটা সোর্সের জন্য আলাদা আলাদা হবে, তোমাদের ক্যালকুলেশন কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু যদি তোমার যদি আলাদা দুইটা সোর্সে যদি ফ্রিকোয়েন্সি আলাদা হতো তাহলে তোমাদের এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হতো। দেখো সুপারপজিশন থিওরেম সম্বন্ধে কারো কথা আছে? স্যার কোশ্চেনে কি বলে দিবে স্যার কোন পদ্ধতিতে করতে হবে? হ্যাঁ বলে দিবে। আর যদি না বলে দেয় তাহলে তোমার সহজ নোড আর মেশ অ্যানালাইসিস, নোড অথবা মেশ অ্যানালাইসিস যেকোনো একটা। এখন দেখো সুপারপজিশন থিওরেম আজকে শেষ। এখন দেখো কারো যদি সমস্যা থাকে তাহলে বলো। কোনো জায়গায় বুঝতে পারছো না বা এই এক্সাম্পল গুলা প্র্যাকটিস প্রবলেম গুলা তোমরা করবা বাড়িতে। কারো সমস্যা আছে? না স্যার। সমস্যা না থাকলেই ভালো। তোমাদের যদি এই ম্যাথ গুলো যদি তোমরা যদি প্র্যাকটিস না করো পরীক্ষা হলে যে কিছু পাবে না। তোমাদের যত প্র্যাকটিস করবা তত তোমাদের সুবিধা। ধরেন আমাদের সার্কিট তোমাদের ম্যাথ দেখো কমন পড়ে যায় হুবহু, তোমরা ওই জিনিসটা অনেকে প্র্যাকটিসটাকে করে দাও যে সার্কিট গুলো তোমাদের পরীক্ষা হুবহু কমন থাকবে না, কিন্তু তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। তোমরা প্র্যাকটিস যদি না করো জাস্ট প্রসিডিউর দেখে গেলাম হয়ে করে দেবো, পরীক্ষা হবে যে পারবা নিশ্চিত থাকে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে সবকিছু। তোমাদের দেখবা যে তোমরা যদি সার্কিটের বইটা দেখো এক একটা ম্যাথের সার্কিট এক এক রকম শেখে, কতগুলো প্রসিডিউর মনে রাখবা, প্রসিডিউর মনে রাখবা। যখন প্র্যাকটিস করবে অনেকগুলো ম্যাথ তাহলে তুমি এমনি এমনি পরেরগুলো করতে পারবে, কারণ প্রসিডিউর সবগুলোরই একই, কিন্তু সার্কিটটা ডিফারেন্স হওয়ার জন্য তোমাদের একটু সমস্যা হবে যদি প্র্যাকটিস না করো। আচ্ছা রোল নাম্বার লিখে দাও যারা উপস্থিত আছে। তো যা যা পড়েছেন স্যার। না শুধু মেশ আর নোট। আচ্ছা তোমাদের কোনো ক্লাস টেস্ট হয়েছে এখনো কোনো সাবজেক্টে? না স্যার। আমার শনিবারের দিন ক্লাস টেস্ট হবে। শনিবার স্যার কয় তারিখ স্যার? শনিবার হলো 27 তারিখ। তখন তো স্যার আমার কিভাবে সিটি নেবেন স্যার? কে মিড ব্রেক থাকবে স্যার আমাদের 25 তারিখ থেকে মনে হয় মিড বুঝলাম না। স্যার 25 তারিখ থেকে মিড ব্রেক আমাদের। 25 তারিখ তাহলে পরে, তাহলে 27 তাহলে পরে শনিবার, পরে শনিবার মিডের পরে নিয়ে স্যার। পরে শনিবার 6 তারিখ। বুঝা গেল? যদি পরে শনিবার যদি তোমাদের মিড ব্রেক হয় তারপরে শনিবার তোমাদের কি স্যার কি বলো? মানে স্যার আপনার নেক্সট ক্লাসে আর কি। বুঝলাম না। হ্যালো স্যার পরীক্ষাটা স্যার কি মানে কোশ্চেন দেবেন না এমসিকিউ স্যার এরকম? কোশ্চিন হবে এবং তোমাদের খাতা সবাইকে খাতা আবার বলে রাখি পরীক্ষার আগে তোমাদের নিয়মাবলী বলে রাখি। আমাদের রোল নাম্বার লেখা হয়েছে, রোল নাম্বার লেখো। এখনো 3জন বাকি আছে রোল নাম্বার লিখতে। আচ্ছা তোমাদের নিয়ম বলে রাখি, তোমাদের আমি দেবো ম্যাথ দেবো, সবাইকে আলাদা আলাদা ম্যাথ দেবো, সবারই ম্যাথ আলাদা আলাদা হয়ে যাবে, কেউ কারোর সাথে কপি করতে পারবে না।
টাইম খুব লিমিটেড থাকে, মানে মেসেঞ্জারের ছবি নিয়েও সম্ভব না। তোমাদের খাতায় লিখতে হবে এবং সবাইকে ক্যামেরা অন রাখতে হবে, ক্যামেরা অন রাখার প্রিপারেশন রাখতে হবে। সবাই আগে থেকেই প্রিপারেশন রাখবা যে ক্যামেরা অন রাখতে হবে। তো তোমাদের ক্যামেরা ই করতে হবে, তারপর লিখবা, কোশ্চেন দেবো, কোশ্চেনের অ্যান্সার করবা, তারপর ছবি তুলে আমাকে ইমেইলে পাঠাতে হবে। স্যার থিওরি কি আসতে পারে? এটা তো আমি বলতে পারছি না থিওরি আসতে পারে কি আসতে পারে না, এটা আমি কিভাবে বলবো? কোশ্চেন দেখবা, তারপরে থিওরি আসতে পারে কিনা বুঝতে হবে। থিওরি যদি থাকে তাহলে আসবে, থিওরি যদি না থাকে তাহলে আসবে না। নোড এবং মেশ অ্যানালাইসিসের থিওরি তো নাই মোটামুটি, দু একটা সংজ্ঞা ছাড়া। বুঝে গেল? সবাই ক্যামেরা অন রাখবা এবং খাতা রাখবা লেখার জন্য, খাতা কলম ক্যালকুলেটর। তো যদি ক্যামেরা বন্ধ করো -5 হয়ে যাবে এমনি অটোমেটিক্যালি। মনিটর করবো, 30 জনকে মনিটর করা কোনো বিষয় না। আচ্ছা, তোমরা লিভ নিতে পারো কারো যদি কোশ্চেন না থাকে। আসসালামু আলাইকুম স্যার।